এই যে, আসেন, পড়ার মধ্যে আসেন। দেখো, আমাদের দ্বিতীয় অধ্যায় হলো কি ধাতু, ধাতু সমূহ। হলো সুসি টুসি এগুলা। এই যারা ইলেকট্রোমিনাসটা ভুলে গেছো, বাসায় ইলেকট্রোমিনাস দেখে নিবে একবার, কারণ এটা আমাদের ওই ফার্স্ট ইয়ার পড়াইছিলাম। And এখন তো আবার মানে ওই ওই টপিকটা ধরার দরকার নাই। ইলেকট্রোমিনাস মানে এগুলো ফার্স্ট ইয়ার পড়াইছিলাম না, এই জিনিসগুলো একটু দেখবা। এগুলো দেখিতে একটু। আচ্ছা, এখন ধরো একদম ডিটেলসে পড়তে গেলে তো অনেক কিছুই দেখা লাগে। তো আমরা, হ্যাঁ, এগুলা মানে কখনোই আসে না, বা কবি ইয়েগুলো সর্বোচ্চ জানতে পারো আর কি। এই যে ক বিভাগের জন্য এইসব পড়াগুলো একটু চাইলে জানলে জানতে পারো, কারণ এগুলো সেমিনার জীবনও এগুলো আসে না। যেমন হলো খার ধাতু কি, এগুলো জানো? এগুলো তো জানার কথা। যে, হ্যাঁ, ওয়ানে উপশ্রেণীর যারা, এদেরকে আমরা কি বলি? খার ধাতু বলি। যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এগুলা এগুলো নিজেরা দেখবে, এগুলো আমার দেখার কিছু নাই। আর এই যে খাদ্য ধাতু সমূহ কি বলতো, এরা কি ইলেকট্রন দেয় নাকি নেয়? এগুলা দেয়। তো দিলে কি ধনাত্মক নাকি ঋণাত্মক? ধনাত্মক। তার মানে এগুলা আমার পড়ানোর এগুলা এগুলা কিছু নাই। তাহলে কি যারা ইলেকট্রন দেয় এরা কি জারক না বিজারক? যারা ইলেকট্রন দেয় এরা কি জারক না বিজারক? বিজারক। মানে বিক্রিয়া হলো জারণ বিক্রিয়া, কিন্তু তারা হলো কি বিজারক। তার মানে এগুলা নিজেরাই তোমরা পারবা। মানে এগুলো হলো ক বিভাগের জন্য। হ্যাঁ, এরপরে হলো ওই যে অনেক সময় ক্ষারীয়। ক্ষারীয় হলো কোনটা টু এ গ্রুপটা। ক্ষারীয় কারা? টু এ পড়াশোনা, টু এ গ্রুপ যারা আছে এরা হলো কি ক্ষারীয়, যে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এরা আর লাগবে না। তারপর অবস্থান্তর, এগুলো আমরা পড়াইছিলাম হ্যাঁ, স্ট্রনশিয়াম। পর্দা সারণীতে আমরা পর্দা সারণীতে আমরা ইয়ে করছিলাম না, অবস্থান্তর, এগুলো আমরা ওখানে দেখছিলাম। তার মানে এগুলা নিজেরা রিভিশন দিবা। তাই পর্দা সারণীতে কারা, এই যে এই গ্রুপ গুলা, এগুলাকে আমরা অবস্থান্তর ধাতু এগুলো আমরা বলি। অভিজাত ধাতু যারা কারোর সাথে সাধারণত বিক্রিয়া করে না, যেমন অভিজাত অভিজাত ধাতুর মধ্যে তোমরা সাধারণত জানো কোনগুলা? এই যে এদের নাম শুনছো আর কি, হয়তো মার্কারির নাও শুনতে পারো। হ্যাঁ, কিন্তু মার্কারি অভিজাত ধাতু কারা? বলবা এদেরকে অভিজাত ধাতু বলা হয়, কারণ এরা সহজে কি হয় না, নাম হলো অভিজাত, আমি সহজে কারোর সাথে বিক্রিয়া করবে। সহজে পরিবর্তিত মানে এই যে বায়ু পানি উত্তাপ দ্বারা সহজে পরিবর্তিত হয় না বলে বায়ু পানি বিজ্ঞানীদের দৃষ্টি কেড়েছে। হ্যাঁ, নতুন মেহমানকে, কি নাম তোমার? সুন্দরী, তোমার নাম কি? আরাধ্যা, গুড গার্ল, নামটা তো সুন্দর অনেক। আচ্ছা, তা এরপরে এই মুদ্রার ধাতুটা একটু কি মন চালিয়ে একটু দেখতে পারো। ক বিভাগের জন্য এগুলো ওইরকম তেমন কিছু না। হ্যাঁ, এই যে দাগান থাকবে। তাহলে কপার, সিলভার, এদেরকে আমরা কি করব? মুদ্রা ধাতু বলবো। মানে কারণ কি, এবারে মুদ্রা দোষ আছে, মানে মুদ্রা তৈরিতে ব্যবহৃত হয়। হ্যাঁ, ব্লক মূলতলে এগুলো আমাদের আর এখানে পড়ার কিছু নাই। ব্যবহার ট্যাবহার এগুলো আমাদের দেখার কিছু নাই। যেগুলো দেখানোর হইলো ব্যবহার ট্যাবহার আসে না।
এই যে এটা আসে যে আকরিক থেকে ধাতু নিষ্কাশনের মূলনীতি সমূহ। হ্যাঁ, হ্যাঁ, আকরিক থেকে তুমি কিভাবে ধাতু নিষ্কাশন করবা এটা আসে। তো আকরিক থেকে আমরা কয়েকটা ভাবে কি ধাতু নিতে পারি, নিষ্কাশন করতে পারি। এর মধ্যে যেমন পদ্ধতিগুলো দেখো, একটা হলো প্রেষণ ও চূর্ণীকরণ। হ্যাঁ, তাহলে দেখো, প্রথম পদ্ধতিতে আমরা দেখি পেষণ ও চূর্ণীকরণ বলতে কি বোঝায়। এর নাম দেখলে তো বোঝা যায়। তাহলে এখন খনি থেকে তুমি আকরিক গুলো তুললা, তুললে আকরিক গুলো সাধারণত কি থাকে, অনেক লার্জ বড় আকারে থাকে না, একটু বড় আকারে থাকে। এখন বড় হওয়ার সুবিধার জন্য এদেরকে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় কি করতে হয়। আচ্ছা, কারণ হলো কি, তুমি আলটিমেটলি তো এই যে যদি বিশাল মানে বড় এগুলা তো হইলো, তো ধরো খনিতে যখন থাকে এটা তো বছরের পর বছর ধরে পড়ে আছে বলে একটা আরেকটার সাথে লেগে থাকে, মানে জিনিসটা অনেক বড় আকারে হয়। তুমি যদি এত বড় আকারের কি বলে আকরিক ইয়া করো, তো এটা দিয়ে তোমার তো একটা কাজ আসবে না, তাই না? ওই জন্য এটাকে আমরা প্রক্রিয়াজাত করতে হবে। হ্যাঁ, তো এটাও একটা প্রক্রিয়াজাতের একটা মানে নিষ্কাশনের একটা পদ্ধতি আর কি। তাহলে প্রথমে যে মানে খন্ডগুলো অনেক বড় হয়, আমরা এই বড় খন্ডগুলোকে আমরা কি করব, ছোট ছোট টুকরায় কি ক্ষুদ্র ক্ষুদ্র কণায়, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করা প্রয়োজন হয়। এই জন্য আমরা কি করি, আগরিক গুলাকে প্রথমে স্টোন ব্রেকার মেশিনের মাধ্যমে, এগুলো তো সাধারণত শক্ত হয়, দেখা যায় না, এই বড় আকরিক গুলাকে আমরা, যাই হোক, তাহলে এগুলাকে প্রথমে আমরা কি করি, স্টোন ব্রেকার। লাইট হইলো, লাইট আপেক্ষিক, এক একজনের জন্য লাইট এক 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 জায়গায়। না, এটার লাইট, না না, এটা হলো এটার লাইট। তুমি তোমার তুমি প্রতিদিন এক জায়গায় বসো কেন, পজিশন চেঞ্জ করো, দেখবে এখানে পড়বে না, এক এক জায়গায়। তো তুমি তোমার পজিশন অনুসারে বসো, সামনে বসো তো ওখানে পাইবা না। আচ্ছা যাই হোক, আচ্ছা যাই হোক, দেখো এখন তাহলে শ্রোতারা কি তোমার আলাদা কি পাহারা দিতে আসছে যে প্রাইভেটে আসো কিনা? আচ্ছা যাই হোক, তাহলে প্রথম কাজ কি, এই বড় আকরিক গুলাকে আমরা ছোট মানে ছোট টুকরো কনভার্ট করবো। এই কনভার্ট করার জন্য আমরা কি করি, স্টোন ব্রেকার, এটা দ্বারা আমরা ভাঙি, ভেঙে ছোট ছোট করি। এরপর এগুলোকে চূর্ণ যন্ত্রের মাধ্যমে আরো চূর্ণ করি। এটা তো সবসময় লেট লতিফ, লেট লতিফের। ওই, আচ্ছা যাই হোক, তাহলে এই পেষণ ও চূর্ণীকরণ বুঝছো? আকরিক থেকে যে এগুলা উঠাইবা, এগুলা হলো সাধারণত বড় হয়। প্রথম হলো সাইজ করে দিবা, টুকরা টুকরা করবা, করে এরপর আবার চূর্ণীকরণ, টুকরা টুকরা করবা কার মাধ্যমে, স্টোন ব্রেকার মেশিনের মাধ্যমে। তুমি ছোট ছোট টুকরে কনভার্ট করলা, এরপর আবার এটাকে আরো চূর্ণীকরণ, আরো ছোটকরণ করে কি ছোট করবা চূর্ণ যন্ত্রের মাধ্যমে। ঠিক আছে, জাস্ট ছোট করলা আর কি। এরপর দেখো, ছোট করলা, এরপরের কাজ হলো কি, ঘনীকরণ। হ্যাঁ, এরপর হলো ঘনীকরণ। এখন কোন আকরিক হতে ধাতু উৎপাদনের পূর্বে তাতে উপস্থিত অপ্রয়োজনীয় খনিজ মল গুলা, মানে তোমার তো দরকার হলো যেটা তুমি নিতেছো, নিষ্কাশন করতেছো, যেমন সোডিয়াম হোক বা আদার্স যেটাই হোক, সেটা ছাড়া আর বাকিগুলা কি তুমি রাখবা? বাকিগুলাকে তো অপসারণ করতে হবে না, অপসারণ করতে হবে। কেন যেমন বলছে, আমি যখন ঘনীকরণ করব, ঘনীকরণ করি কেন, দেখো আকরিক থেকে ধাতু নিষ্কাশনের পূর্বে এই ধাতু আকরিকের সাথে যে অন্যান্য যে অপ অপ কি বলে, এটাকে কি বলে, অপধাতু বা আদার্স যেই খনিজ মল গুলা, এটা খনিজ মল বলে। আর যে অপ্রয়োজনীয় জিনিসগুলো যেগুলো আমরা কি বলি, খনিজ মল। এই খনিজ মল গুলো যেমন কি থাকতে পারে, বালি থাকতে পারে, পাথর থাকতে পারে, তারপর হলো কাদামাটি থাকতে পারে। এগুলাকে তুমি কি করতে হবে, অপসারণ করতে হবে না? এগুলাকে যতদূর সম্ভব অপসারণ করে আকরিককে প্রয়োজনীয় ধাতুর অংশের পরিমাণ বৃদ্ধি করার প্রক্রিয়াকে কি বলা হয়, ঘনীকরণ বা গাঢ়ীকরণ বলা হয়। কারণ ওগুলা, কারণ কি, কারণ ওগুলার সাথে তো তুমি মানে এইসব অপ্রয়োজনীয় জিনিসগুলো তখন মিশ্রিত থাকে, তখন তো তুমি তোমার কাঙ্ক্ষিত জিনিস পাবা না। বরং হলো ওগুলা সরাই ফেললে তখন তুমি তোমার কাঙ্ক্ষিত জিনিসটা পাবা, তখন ওইটা আরো একটা জিনিস আসবে, আর একটা আর একটু গাঢ় হবে। হ্যাঁ, আর কারণ ওই ওই ধুলাবালি এগুলো থাকলে তো অতটা গাঢ় হবে না আর কি।
এখন দেখো এই প্রক্রিয়াকে আমরা দুই ভাবে করতে পারি, একটা হলো ভৌত ঘনীকরণ, আর একটা হলো কি রাসায়নিক ভাবে কি করা যায়। তাহলে এখন পর্যন্ত আমরা দুইটা জিনিস দেখছি, পেষণ চূর্ণীকরণ আর একটা হলো ঘনীকরণ। ঘনীকরণ মানে কিছুই না, ওই যে খনিজ মল, যে মানে ময়লাগুলো আছে এগুলা অপসারণ করে ফেলা। হ্যাঁ, কারণ এগুলো অপসারণ করা মানে কি, শুধু তোমার ওই ওই খনিটা থাকলো, ইয়াটা থাকলো, মানে তুমি যে যে এই ধাতুটা তুমি নিষ্কাশন করতেছো শুধু ওই ধাতুটা থাকলো, তাহলে ওইটা কি ডেফিনেটলি ওইটা মানে ওই ময়লা টলা এগুলা থাকা অবস্থায় যেরকম থাকবে তার চেয়ে একটু বেশি ঘন থাকবে, জিনিস থাকবে। তাহলে এখন এটাকে আমরা দুইভাবে করতে পারি, একটা হলো ভৌত পদ্ধতিতে করতে পারি, আর একটা হলো রাসায়নিক বিভিন্ন কেমিক্যাল প্রয়োগ করেও কি আমরা এই ঘনীকরণ করতে পারি। তাহলে আমরা এখন দেখবো যে ভৌত পদ্ধতিতে আমরা কিভাবে করি। ভৌত পদ্ধতিতে এগুলো আমরা দেখি গ্রাম অঞ্চলে, যেমন কি এর মধ্যে আছে একটা হচ্ছে দ্বৈতকরণ। দুইয়াও কি দেখা যায় যে ওই যে খনিজ মলগুলো উপরে ভেসে থাকলো, ওগুলোকে তুমি কি করলা, ফেলে দিলা। তাহলে দ্বৈতকরণের মাধ্যমে কি, আচ্ছা, তেল বাষ্পমান পদ্ধতি, আর একটা হলো কি তড়িৎ চুম্বকীয় পদ্ধতি, মানে এগুলো এগুলো হলো ভৌত, মানে দ্বৈত, তেল বাষ্পমান, আর এটা হলো কি তড়িৎ চুম্বকীয় পদ্ধতি, এগুলোর মাধ্যমে আমরা ঘনীকরণ করতে পারি। আচ্ছা, এখন দেখো আকরিক ও খনিজ মলের মধ্যে যে কোনো একটি চুম্বকধর্মী হলে তখন তড়িৎ চুম্বকীয়, কারণ তুমি দেখছো যে খনিজ মল যদি চুম্বক দ্বারা আকর্ষণ হয়, তখন তুমি ওখানে ম্যাগনেট ধরলে ওই মলগুলা কি আলাদা হয়ে যাবে। তার মানে ওই খনিজ মলের মধ্যে কেউ অবশ্যই তড়িৎ চুম্বক দ্বারা আকর্ষণ ফিল করা লাগবে, আকর্ষণ ফিল না করলে তো তুমি যত চুম্বক ধরে লাভ হইব, তত চুম্বক ধরে তোমার লাভ হবে না। আচ্ছা, আবার আকরিক উপস্থিত খনিজ মল আকরিকের মধ্যে যে কোনো একটি যদি হালকা হয়, যে কোনো একটি হালকা হইলে তখন তুমি দ্রুতকরণ বা তেল বাষ্পন পদ্ধতি প্রয়োগ করতে পারো, কারণ তখন ওই দ্রুতকরণ পদ্ধতিতে বা তেল বাষ্পন পদ্ধতি যে কোনো একটাতে প্রয়োগ করলে যেটা হালকা ওইটা কি নিচে থাকবে না উপরে থাকবে, উপরে ভাসমান থাকবে, তখন ওটাকে কি অপসারণ করতে পারবা। তাহলে এটা হলো ভৌত। তাহলে ভৌতর মধ্যে আমরা কি দেখছি, তিনটা, একটা হলো দ্রৌত তেল বাষ্পন পদ্ধতি, আর একটা হলো ইলেকট্রিক তড়িৎ চুম্বকীয়। তাহলে তড়িৎ চুম্বকীয়টা আমরা কখন অ্যাপ্লাই করবো, যদি যে কোনো একটা ম্যাগনেট দ্বারা আকর্ষিত হয়, তখন আমরা এই পদ্ধতিতে ওদেরকে অপসারণ করব। আর হইলো কোনগুলা, বাকিটা হইলো ওই যে দ্রুতকরণ করতে পারি বা তেল পদ্ধতি, তেল বাষ্পন পদ্ধতিতে করতে পারি। তেলের মধ্যেও দেখা গেছে ওই যে এই খনিজ মলটা বেশি থাকলো, তারপর আমরা ওটাকে সেপারেট করে ফেললাম, বা নর্মাল পানির মধ্যেও ইয়ে করতে পারি। দেখা যায় যে দ্রুতকরণ করলে আমরা ওদের কি করতে পারলাম, মানে বেশি থাকলো ময়লাটা, তখন আমরা ওটাকে সেপারেট করে ফেললাম। তার মানে এখানে আমাদের কোনো কেমিক্যাল ইউজ করা লাগছে, এই তিনটা পদ্ধতির মধ্যে কোনো কেমিক্যাল ইউজ করা লাগে না, এই জন্য এটার নাম হলো ভৌত ঘনীকরণ। এই জন্য নাম হলো ভৌত ঘনীকরণ। এরপর দেখো রাসায়নিক ঘনীকরণ। তার মানে এখানে রাসায়নিক ঘনীকরণে বোঝাই যায় যে এখানে কিছু একটা করবে। আচ্ছা, এখন দেখো ভৌত ঘনীকরণের পরও তুমি ভৌত ঘনীকরণ করছো, করার পর যদি দেখো যে পুরোপুরি তুমি ওই আকরিকটা পাও নাই, মানে বিশুদ্ধ অবস্থায়, তখন কি এটাকে আরো পিউরিফাই করতে হবে না, আরো পিউরিফাই করতে হবে। তাহলে এরকম বলছে ভৌত প্রক্রিয়ায় ঘনীকরণের পর ধাতু নিষ্কাশনের জন্য যখন কোন নাগরিককে রাসায়নিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করা কি মানে আরো বিশুদ্ধ করতে হবে, তো কারণ এটা তো হলো সস্তা পদ্ধতি। ভৌত ঘনীকরণ হলো কি সস্তা, তো কারণ ওটার মাধ্যমে সব রকম যে মলগুলা কি তোমার অপসারণ হয় না। তাহলে তোমাকে এখন কেমিক্যাল রাসায়নিক পদ্ধতিতে এটাকে ঘনীকরণ করতে হবে। এখন এটা জন্য আমরা কি করতে পারি, সাধারণত বস্মীকরণ করতে পারি, বা তাপ জ্বালানোর মাধ্যমেও কি করা যায়। আচ্ছা, এখন বস্মীকরণ প্রক্রিয়ায় আর্দ্র আকরিক কি হয়ে যায়, একটু স্বাভাবিক, একটু যদি হিট দাও তাহলে কি আর্দ্র আর্দ্র ভাব, একটু ভিজা ভাবটা এটা চলে যাবে না। আর্দ্র মানে কি একটু ভিজাতে যাচ্ছে, তাহলে কি তুমি যদি এটাকে বশীকরণ করো, হ্যাঁ, তার মানে এখানে তো অবশ্যই বলে না যে তোমার এখন ভস্ম করে দিব, তোমার জ্বালায় পুরো শেষ করে দিব। হ্যাঁ, তাহলে ওই পদ্ধতি করলে কি হয়, পানিটা একটু আর্দ্র ভাবটা চলে যায়, মানে কি হয়ে যায়, অনার্দ্র হয়, মানে একটু শুষ্ক শুষ্ক হয়ে যায়। তারপরে যেমন কি কার্বনেটের আকরিক বিয়োজিত হয়ে কি হয়ে যায়, ধাতব অক্সাইড ও কার্বন ডাই অক্সাইডে পরিণত হয়। এই প্রক্রিয়ায় বায়ুর বায়ু লাগে না, বায়ুর অনুপস্থিতিতে ঘটে। যেমন কি এই যে দেখো জিঙ্ক কার্বনেট, জিঙ্ক অক্সাইড আর কি কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইডটা এই যে বায়ুতে উড়ে যায়, তখন এরোসন দিয়ে দেখা দিচ্ছে।
আর তাপ জারণ প্রক্রিয়াটা কি? দুইটা পদ্ধতি, একটা হলো বায়ুর অনুপস্থিতিতে ঘটে, আবার বায়ুর উপস্থিতিতে ঘটে। বায়ুর উপস্থিতিতে যেটা, ওটাকে বলে তাপ জারণ, এটাকে কি বলে? তাপ জারণ। আর বায়ুর এই উপস্থিতিতে তাপ জারণ, আর বায়ুর অনুপস্থিতিতে যেটা, সেটা হলো কোনটা? বশীকরণ পদ্ধতিতে আমরা যেটা করি আর কি। ঠিক আছে? একটা হলো বায়ুর উপস্থিতি, আর একটা হলো বায়ুর অনুপস্থিতিতে। তাহলে বায়ুর অনুপস্থিতিতে যেটা বশীকরণ পদ্ধতিতে করা হয়, এতে আকরিকটা আর্দ্র থেকে কি হয়ে যায়? অনার্দ্র হয়ে যায়, মানে একটু ভিজা থেকে শুষ্ক হয় আর কি। আর তাপজারণ যেটা, এখানে বায়ুর উপস্থিতিতে ঘটে। তাহলে এখানে আকরিকটি গলে না, কিন্তু আকরিকে কি, যেহেতু বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয়, এই দেখো জিঙ্ক অক্সাইড বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয়ে কি হয়ে গেছে, এই জিঙ্ক সালফাইড বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয়ে জিঙ্ক অক্সাইড এবং সালফার ডাই অক্সাইড রূপান্তরিত হয়েছে। তার মানে এই যে কোনো একটা বিক্রিয়া মনে রাখবা, মানে এখান থেকে একটা, এখান থেকে এখানে তো একটাই আছে, এখানে এটা মনে রাখবা জিঙ্ক কার্বনেট, আর এখানেও কি জিঙ্ক সালফারেট, এটা মনে রাখবা। ঠিক আছে? মানে জিঙ্ক সালফারকে অক্সিজেন দ্বারা করলে কি হয়, জিঙ্ক অক্সাইড আর সালফার ডাই অক্সাইড। আর আমরা তো যে কোনো যৌগের সংকেত লেখা এগুলো নিয়ম জানি, একজনের যোজনী আরেকজনকে দিয়ে দিয়ে এটা লিখবা। তাহলে এখন দেখো, এগুলো, এটা হলো বড় প্রশ্ন। তাহলে আমাদের ঘনীকরণ, রাসায়নিক ঘনীকরণ পারবা? রাসায়নিক ঘনীকরণ প্রতিটা জিনিসের জিস্ট আছে, মানে তুমি তো এত বেশি লিখবা না, তুমি নিজের ভাষায় লিখবা। তুমি শুধু ওইটুকু মনে রাখবা যে আমি রাসায়নিক ঘনীকরণ কখন করব, ভৌত ঘনীকরণের পরে। তারপরে এটা দুইটা ভাবে করে, একটা হলো বশীকরণ। তা বশীকরণ তো এমনি তো বোঝা যায়, তাপ দিলে কি হয়ে যাবে, অনার্দ্র থেকে আর্দ্র হয়ে যাবে। তারপরে একটা এক্সাম্পল দিবা, যে যেটার মধ্যে এই যে এই যে ইয়া ছিল, জিঙ্ক কার্বনেট, দিলে কি হয়েছে, কার্বন ডাইঅক্সাইড দেখো উড়ে যায়, যে অ্যারোসোল দিয়ে দিচ্ছে না উপরের দিকে, এই যে দেখো, এই যে। তারপর দেখো, আরেকটা হইলো তোমার, হ্যাঁ, অক্সিজেনের উপস্থিতিতে, বায়ুর উপস্থিতিতে তাপজারণ পদ্ধতিতে, এখানে যেন জিঙ্ক সালফাইড অক্সিজেনের সাথে বিক্রিয়া করে জিঙ্ক অক্সাইড আর সালফার ডাইঅক্সাইড, আর তো কিছু না। বিক্রিয়া করে লিখবো বাসায়। এরপরে ঘনীকৃত আকরিকের বিজারণ, তুমি রাসায়নিক পদ্ধতিতে করছো, এখন যেটা পাইছো ওটা কি করবা? বিজারণ করবা। বিজারণ মানে কি? গ্রহণ করা। হ্যাঁ। তাহলে যেসব ধাতু ওকে অ্যালুমিনিয়ামের নিচে, তাদেরকে, তাদের অক্সাইডকে কার্বন বা প্রকৃতির রাসায়নিক বিজারক দ্বারা কি করা হয়? বিজারিত করা হয়। তার মানে কাকে বিজারিত, কার দ্বারা করবা? যারা সাধারণত অ্যালুমিনিয়ামের ওই যে ইয়াতে সক্রিয়তার ক্রমে অ্যালুমিনিয়ামের কোথায় নিচে অবস্থান করবে, তাদের দ্বারা আমরা, তাদেরকে আমরা কি করব, এই যে কার্বন দ্বারা কি করব আমরা, বিজারিত করব। অন্যদিকে আবার যেসব ধাতুগুলা, ধাতুর অক্সাইড গুলা কার্বন দ্বারা বিজারণযোগ্য নয়, তাদের নিষ্কাশনের জন্য কয়েকটা প্রক্রিয়া অনুসরণ করা হয়। যেমন কি, এই যে তড়িৎ বিশ্লেষণ, যেমন কি তড়িৎ বিশ্লেষণ, এই তড়িৎ বিশ্লেষণ যদি আমরা করি, তাহলে কি হইব, ক্যাথোডে ধাতু আর অ্যানোডে ক্লোরিন জমা হয়। তার মানে এখানে কিসের কথা বলছে? এখানে বলছে যে যারা, কই জানো, অ্যালুমিনিয়ামের নিচে, সক্রিয়তার ক্রমে যারা কি অ্যালুমিনিয়ামের নিচে, তাদের অক্সাইড গুলোকে আমরা যদি, তাদের অক্সাইড গুলোকে আমরা যদি ওই যে কি বলা হয়, ইয়ে করতে চাই, কার কার মাধ্যমে করতে করবো, মানে কার্বনের মাধ্যমে যদি আমরা করতে চাই আর কি, তাহলে আমাদের এটা একটা করা যাবে। আর এটা হলো যারা সক্রিয়তা ক্রমে যারা কি থাকবে তোমার, সবগুলো তো এই পদ্ধতি করা যাবে না, সবাইকে তো আমি কার্বন দ্বারা পারবো না। তা যদি সবগুলাকে যদি কার্বন দ্বারা পারা যায়, তাহলে তড়িৎ বিশ্লেষ্য এইসব পদ্ধতিগুলো দরকার ছিল না। আমরা জানি তড়িৎ বিশ্লেষ্য এইসব পদ্ধতিতে আমরা কি করি, ক্যাথোড অ্যানোড এইসব দণ্ডগুলো ব্যবহার করি, ক্যাথোড দণ্ড ব্যবহার করি, অ্যানোড দণ্ড ব্যবহার করি। যেহেতু ক্যাথোড দণ্ড হলো তোমার, মানে এগুলো হলো অবশ্যই ইয়ার উপর ডিপেন্ড করে, কখনো এক একটা কেউ ধনাত্মক হিসেবে কাজ করে, কেউ কি ঋণাত্মক হিসেবে কাজ করে। ধনাত্মক হিসেবে যে কাজ করবে যে দ্বন্দ্বটা, সেখানে তোমার কি হয়ে যাবে, ধনাত্মকে কে জমা হবে, ঋণাত্মকটা। আর ঋণাত্মকে কে কে জমা হবে, ধনাত্মকটা, মানে যে যেটা হিসেবে কাজ করবে আর কি, ক্যাথোড। এখন দেখো, এই যে এখানে অ্যানোডটা কি হিসেবে কাজ করবে, প্লাস নাকি মাইনাস? প্লাস হিসেবে কাজ করবে। ক্যাথোডটা কি হিসেবে কাজ করবে, মাইনাস হিসেবে কাজ করবে। এই জন্য
অ্যানোডে কি জমা হবে? ক্লোরিন। আর হইলো ক্যাথোডে কি ধাতব, মানে এই যে ধাতব ক্লোরাইড তো বলছে, এখন ধাতব বলতে ক্লোরাইড বলতে যে কোনোটা হইতে পারে, যে কোনো একটা ধাতুর ক্লোরাইডটা হইতে পারে। আচ্ছা, তাহলে এই জিনিসগুলা এখানে ঘনীভূত আগরিকের বিজারণ, এটা মনে রাখবা। তাহলে বিজারণটা আমরা করি কার মাধ্যমে? প্রথমে তো করি কার্বনের মাধ্যমে। কার মাধ্যমে করি? কার্বন। এখন যেগুলো এরকম এই পদ্ধতিতে হয় না, তো তাহলে সেগুলো তড়িৎ বিশ্লেষ্য পদ্ধতিতে হবে। আর যখন তড়িৎ বিশ্লেষ্য পদ্ধতিতে হবে, আমরা জানি তড়িৎ বিশ্লেষণে আমরা দুই রকম দ্বন্দ্ব ইউজ করি, ক্যাথোড দ্বন্দ্ব, অ্যানোড দ্বন্দ্ব। তাহলে তোমার এখানে যেহেতু অ্যানোড দ্বন্দ্বটা যেহেতু তোমার ধনাত্মক, তাহলে সেখানে ধাতব ক্লোরাইডকে যেহেতু আমরা করতেছি বিজারণ, তাহলে ধাতব ক্লোরাইডের মধ্যে ঋণাত্মক যেহেতু ক্লোরাইড, তাহলে ক্লোরিনটা অ্যানোডে জমা হবে। আর যেহেতু ধাতবটা হইলো পজিটিভ, তাহলে সে তোমার ক্যাথোডে জমা হবে, কারণ ক্যাথোড দ্বন্দ্ব ঋণাত্মক হিসেবে কাজ করে। ঠিক আছে, এই জিনিসগুলো এখানে মনে রাখতে হবে। এরপর হলো কি ধাতুর বিশোধন, মোটামুটি শেষের দিকে আসছে। এখন বিজারণের ফলে, বিজারণের ফলেও তারপরেও দেখা যায় যে ধাতুতে কিছু অপদ্রব্য মিশ্রিত থাকে। মানে তুমি আমরা কিন্তু এখন যা পড়তেছি এখনো কিন্তু ওই যে ধাতু নিষ্কাশনে পড়তেছি, মানে স্টেপ বাই স্টেপ যাচ্ছি। তাহলে বিজারণের পরও কি থাকে? এখানে কিছু অপদ্রব্য মিশ্রিত থাকে, যেমন ধাতু মল, দ্রবীভূত গ্যাস, অন্যান্য ধাতু, এগুলা অবস্থান করে। এখন এইসব অপদ্রব্য ধাতু ব্যবহারের জন্য আপত্তিকর হলে তা দূর করতে হবে না? দূর করতে হবে। তাহলে এই দূর করে ধাতুগুলোকে বিশুদ্ধভাবে পাওয়াকে আমরা কি বলি? ধাতুর বিশোধন। তাহলে এই ধাতুর বিশোধনে বেশ কয়েকটা প্রক্রিয়া ব্যবহার করা হয়, যেমন কি তরলায়ন, পাতন, অপদ্রব্যের জারণ, এগুলো আর কি। তার মানে আমরা এই পুরা জিনিসটা কয়টা পদ্ধতির মাধ্যমে দেখছি? প্রথম দেখছি কি, ধাতু নিষ্কাশনের প্রথম পদ্ধতির নাম কি? পেষণ ও চূর্ণীকরণ। পেষণ চূর্ণী করার পরে এরপরে ঘনীকরণ। ঘনীকরণটা দুই পদ্ধতিতে হয়। ঘনীকরণ করলাম, এরপরে কি করব? ঘনীকরণের পরে বিজারণ প্রথমে। ঘনীকরণের পরে বিজারণ তো করবো, বিজারণে হ্যাঁ, বিজারণ মানে আমরা তো ওই যে আমরা যখন ইয়েটা করি, ঘনীকরণ করি, ঘনীকরণের মধ্যে তো জারণ চলে আসে। কারণ ঘনীকরণের মধ্যে দুইটা, একটা হলো ভৌত, একটা হলো কি রাসায়নিক। তো ভৌতটা তো ভৌতই নর্মালি হয়ে যায়, কিন্তু রাসায়নিকের মধ্যে তো আমার জারণ চলে আসে না? জারণ চলে আসে। তাহলে এরপরের ধাপ হইলো কোনটা? বিজারণ। এরপরের ধাপে কি? বিজারণ। আর বিজারণের পরে কোনটা? ধাতুর বিশোধন। তাহলে এভাবে এই জিনিসটা পারবা। তাহলে এটা হলো ধাতুর নিষ্কাশন, তুমি কিভাবে খনিজ ধাতুকে নিষ্কাশন করবা, বিশুদ্ধ করবা, এটার মূলনীতি বলা যাই বলো। তাহলে আমাদের দেখো ফাইনাল কথা, একদম শুরুতে আমরা কি করছি? পেছনে সুগন্ধিকরণ। এটা তো আপনি সহজ, পেছন বলতে আমরা কি করি, এটা যদি অনেক বড় টুকরা থাকে, তাহলে আমরা এই বড় টুকরা গুলোকে কি করছি? ছোট টুকরা করতে পারছি। আর তারপর হইলো আবার স্টোন ব্রেকারের মাধ্যমে আর কি। এরপরে এগুলাকে আরো চূর্ণ বিচূর্ণ করছি, হ্যাঁ, চূর্ণ যন্ত্রের মাধ্যমে। হ্যাঁ, তাহলে এটা গেল। এটা যাওয়ার পরে এরপর আমরা কি করি? ঘনীকরণ করি। কারণ ঘনীকরণটা কয় পদ্ধতিতে হয়? কারণ ঘনীকরণ বলতে কি বোঝায়? ওই যে অপদ্রব্য গুলো সরানো মানে কি ঘনীকরণ। অপদ্রব্য গুলো মিক্স থাকে, এগুলো সরানো মানে ঘনীকরণ। ঘনীকরণটা আমরা কয় পদ্ধতিতে করি? দুই পদ্ধতি, একটা হলো ভৌত, রাসায়নিক। কারণ ভৌত বলতে কি বোঝানো হয়? এই যে দ্বৈতকরণ আর তেল বাসমান পদ্ধতি। তড়িৎ চুম্বকীয়, কারণ যদি যে মলটা মানে অপদ্রব্য, এ যদি মানে চুম্বক দ্বারা আকর্ষিত হয়, তাহলে আমি চুম্বক ধরলে দৌড় দিব। তাহলে এই পদ্ধতিতে গেল। আবার আরেকটা রাসায়নিক ঘনীকরণ। রাসায়নিক ঘনীকরণ আমরা কি প্রয়োগ করি? বশীকরণ আর তাপ জারণ। তো বশীকরণ করলে কি 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 হয়? হ্যাঁ, বশীকরণ করলে, হ্যাঁ, এবং কি হয়? অনাদ্র থেকে, মানে আদ্র থেকে অনাদ্র হয়, কারণ স্বাভাবিক তাপ দিলে তো একটু পানি টানি। আর একটা হলো তোমার তাপ জারণ। তাপ জারণ উপস্থিতিতে, বাইরে উপস্থিত, হ্যাঁ, যেহেতু তাপ জারণ তো আমরা জারিতে হবে। জারিতে কি হয়? অক্সিজেন উপস্থিতি ঘটে। এবং এখানে যেমন উদাহরণস্বরূপ কি বলছি আমরা? জিঙ্ক সালফাইড।
প্লাস অক্সিজেন, তাহলে কি হবে, জিঙ্ক অক্সাইড, সালফার ডাইঅক্সাইড, কি হইলো, তাহলে জারণ হয়ে গেল। তারপর তারপর হলো বিজারণের মাধ্যমে। তারপরে কি, বিজারণ। তো বিজারণের মাধ্যমে আমরা কি দেখছি, বিজারণের মাধ্যমে আমরা দেখলাম যে যারা হইলো তোমার অ্যালুমিনিয়ামের নিঃশেষ সক্রিয়তার ক্রমে, তাদেরকে আমরা ধরো কার্বন দ্বারা আমরা বিজারণ করলাম, করানোর পর আমরা যাই হোক পেলাম। এখন সবাই তো আর এই পদ্ধতিতে হয় না, যারা এই পদ্ধতির মধ্যে পড়বে না, তারা আমরা তাহলে এরা হয়তো বা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে যাবে, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি যাবে। কারণ তড়িৎ বিশ্লেষণতে আমরা জানি, আমরা ক্যাথোড দণ্ড অ্যানোড দণ্ড মানে ধনাত্মক দণ্ড ঋণাত্মক দণ্ড ব্যবহার করি, ক্যাথোড এবং অ্যানোড। তো আমরা তো জানি যে সেখানে ক্যাথোডটা ঋণাত্মক হিসাবে ব্যবহৃত হয়, আর অ্যানোডটা কি ধনাত্মক দণ্ড হিসাবে ব্যবহৃত হয়। তাহলে অ্যানোড যেহেতু ধনাত্মক দণ্ড, তাহলে সেখানে কে জমা হবে, মানে যদি ধাতব ক্লোরাইডকে আমি বিশ্লেষণ করি, তাহলে সেখানে ধাতব ক্লোরাইডের মধ্যে ক্লোরাইড যেহেতু নেগেটিভ, তাহলে ক্লোরাইডটা জমা হবে। আর হ্যাঁ, আর ক্যাথোডে জমা হবে কি ধাতুটা, কারণ ক্যাথোড তো ঋণাত্মক আর ধাতু হইলো কি ধনাত্মক। কারণ ধাতু তো ইলেকট্রন দেয়, যে ইলেকট্রন দেয় ওইটা কি ধনাত্মক। আর লাস্টে কি বলছে, বিশোধন। কারণ এগুলা করা, এই উপরে যে ধাপগুলা বলছি এগুলা করার পরও কিছু অপদ্রব্য থাকতে পারে। তো তারপরে হইলো সেগুলোও কি করতে হবে তোমার, রিমুভ, দূর 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 করতে হবে না, দূর করতে হবে, এটাই হলো কি বিশোধন। এখন তুমি কি বুঝো শ্রদ্ধা, বুঝো না? এমনি চুপ করে থাকো। তাহলে তো এটা আমাদের একটা বড় প্রশ্ন গেল, সক্রিয়তার ক্রমে দেখছো সর্বোচ্চ তড়িৎ ধনাত্মক পটাশিয়াম, এক নজর দেখলে দেখলা আর কি, সক্রিয়তার ক্রম। হম। আচ্ছা এখন দেখো, আমরা ধাতু অধাতুর পার্থক্য কি তোমাদের আসে? এটা আসে না। তারপরও আমরা তো ধাতু অধাতু পড়ছোই, যে ধাতু অধাতু পড়ছো পার্থক্যটা একটু পড়বা, পার্থক্যটা পড়লে কি হয়, তুমি ধাতু অধাতু সম্পর্কে কনসেপ্ট আরো ক্লিয়ার হয়ে যাবে। আর তুমি তো এগুলো পড়ছোই। ওটা গোল্ড। আচ্ছা এখন দেখো, তাহলে এই যে ধাতু অধাতু এই দুই বেড়া পার্থক্যটা একটু দেবো, কারণ আমরা তো জানি যে ধাতু কি ইলেকট্রন দেয়, তাহলে এই বেড়া কি ধনাত্মক, আর এই বেড়া তড়িৎ, তড়িৎ ঋণাত্মক। আচ্ছা, আর এই যে ইলেকট্রন ত্যাগ করে, এগুলো তুমি জানো, ইলেকট্রন গ্রহণ করে। ধাতুর সময় দেখবা চারটার বেশি যোজ্যতা ইলেকট্রন, তুমি যারা ধাতু আছে, যারা ধাতু আছে তাদের ইলেকট্রন বিন্যাসে করে দেখবা, তাদের যোজ্যতা স্তরে মানে সর্ববহিষ্ঠ কক্ষপথে সাধারণত অযুগ্ম ইলেকট্রন করে থাকে, চারটার বেশি থাকে না। আর এখানে কি চারটার বেশি অযুগ্ম থাকে। আর তো যেহেতু এবারে যদি ইলেকট্রন দেয় তাহলে এফ বিজারক, তাহলে ওটা হইব। অন্যান্য গুলো কি কার্বন কি গ্রহণ করে, সব কি বিপরীত হবে, এদের সমধর্মীয় কিছু আছে না, ওই যে কার্বন ছাড়া অন্যান্য পদার্থ গুলো কি এনজেব এটা গ্রহণ করেন, তুমি এটা কি করবা? হ্যাঁ, পদার্থ কিভাবে সবাই গ্রহণ করে, যা, যেমন ম্যাগনেসিয়াম পদার্থ না ম্যাগনেসিয়াম গ্রহণ করে, ধাতু, ধাতু না ম্যাগনেসিয়াম ধাতু। তা এরা না, কিন্তু সবাই তো না। এখন এটা আমরা তো জানি যে কি জারক বিজারক এটা ডিপেন্ড করবে অক্সিজেন গ্রহণ করে, এটার উপর ডিপেন্ড করবে আর কি, যে সে যদি গ্রহণ করে তাহলে তাকে আমরা জারক বলবো, সে যদি ত্যাগ করে তাহলে আমরা তাকে কি করবো, বিজারক বলবো। এখন ওটার উপর ভিত্তি করে, এখন সবাইকে তো আমি এক ধাতু ধাতুর পার্থক্যের মধ্যে তুমি তো এক বৈশিষ্ট্য দিয়ে সবাইকে আনতে পারবা না, এক বৈশিষ্ট্য দিয়ে কি সবাই বিচার করা যাবে? এখন তো এই ধাতু অধাতুর মধ্যে তুমি যদি ইয়া করতে যাও, মানে ভালোভাবে পুঙ্খানুভাবে দেখতে যাও, তখন এদের তো অনেক ক্যারেক্টার,
এখন দেখা যায় কোনো একটা ক্যারেক্টার মিলছে, এই জন্য এরা কি ধাতুর মধ্যে রাখছে, বা এরা কি অধাতুর মধ্যে রাখছে। এখন তুমি এক এটাই তো, এখন তুমি যে একটা এক ক্যারেক্টার দিয়া, এখন অনেক পোলাগো কনভিক বা জেনেটিক প্রবলেমের কারণে হয়, শুধু ওই যে মানে চিকন কুকিলেন হেরে কি তুমি মানে এখানে কি তাহলে এখানে আমি এখানে কি দেখাইছি, যার দেখাইছি তুমি খেয়াল করো নাই? যে সকল ধাতু, এই দেখো, সক্রিয়তা সিরিজে হাইড্রোজেনের, তারা জারণ ধর্ম ইন অ্যাসিড হতে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে, এটা না। এটা তো ডিসকানেক্ট হয়ে গেল, ডিসকানেক্ট হয়ে এই যে আবার আসবে। ও না, রেকর্ড আছে। ও আছে, রেকর্ড হচ্ছে। আর তো রেকর্ড চলে গেছে। আচ্ছা, তারপর দেখো অধাতু সমূহ কি করছে তোমার, লঘু জারণ ধর্মহীন অ্যাসিডের সাথে বিক্রিয়া করে না, তাদের দ্রবীভূত হয় না। এই যে এগুলো দরকার নাই, 4 নাম্বার না না হলেও চলে, কারণ আমরা তো এটা নর্মালি ধাতু ধাতুকে চিনার জন্য আর কি, তুমি তো বিক্রিয়া দিয়ে তার ওইরকম চিনবে না। এই যে দেখো, এরা হলো গাঁথসহ প্রসারণশীল, আর এগুলো প্রসারণশীল নয়, এগুলো দ্বারা তুমি চিনবা। যেমন এই দেখো প্লাস্টিক, সালফার, অধাতু হলো কি নমনীয়, এগুলো এগুলো হলো ব্যতিক্রম আর কি। যাই হোক, এখন দেখো এই যে আমরা প্রশ্নের মধ্যে আসি, ওটা জাস্ট এগুলো একটু দেখাইলাম আর কি। দাদু অদাদু যদি দেখতে মন চায় একটু দেখলা, ওগুলা পরীক্ষাতে আসো না কিছু না। এখন দেখো আমাদের এই যে দাতব বন্ধন এটা আসে, এটা আমাদের ভালোভাবে বুঝতে হবে, পরীক্ষায় আসে। কত আসতে পারে, কত আসতে পারে, আবার কারণ লেজ লেজ লাগাই না এগুলা। তাহলে এখন দেখো দাতব বন্ধন, নাম হলো দাতব ধাতু। তার মানে দেখো কঠিন অবস্থায় ধাতু সমূহ, ধাতুর পরমাণু সমূহ পরস্পরের সাথে যে আকর্ষণ বা বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে, ওটা হলো কি দাতব বন্ধন। তার মানে কঠিন অবস্থায় ধাতব পরমাণু সমূহ, কঠিন অবস্থায় ধাতব পরমাণু সমূহ, যেহেতু বলছে পরমাণু সমূহ, হ্যাঁ, তার মানে অনেকগুলো পরমাণু থাকে, এই পরমাণু সমূহ কি মানে মোর দ্যান ওয়ান আর কি, এরা পরস্পরের সাথে যে বন্ধন দ্বারা যুক্ত থাকে ওদেরকে আমরা কি বলি, ধাতব বন্ধন বলি। তাহলে বা ধাতব বন্ধন হলো এমন একটি আশ্চর্যজনক বন্ধন যার মাধ্যমে ধাতব ক্লাসে ধাতব পরমাণু সমূহ একত্রিত থাকে, মানে একই কথা বুঝাইছে আর কি। এই বন্ধনে ইলেকট্রোস্ট্যাটিক আকর্ষণ থাকে, যা প্রতিবেশী ধনাত্মক আয়নের সাথে সঞ্চালনশীল ইলেকট্রন থাকে, এটা তো অবশ্যই, সঞ্চালনশীল ইলেকট্রন না থাকলে ক্যারিয়ার হবে। এখানে দেখো, এখানে তেমন কিছু নাই। ও, এই পরে আছে, আচ্ছা ব্যাখ্যা আছে, আমরা একটু ব্যাখ্যাতে যাই। যে ধাতব ধাতব বন্ধনের ইলেকট্রন গ্যাস বা ইলেকট্রন পুল বা ইলেকট্রন সি তত্ত্ব, মানে এটা জানলে আমরা ব্যাখ্যাটা বুঝতে পারবো আর কি। তার মানে দেখো ধাতবায়ন, এখন আমরা আগে দেখি, আমরা আগে থিওরিটা দেখি, থিওরিটা দেখলে তুমি দেখবা, আর এমনি তো বোঝা যায় যে সঞ্চারনশীল ইলেকট্রন মানে কি, মুক্ত মুক্ত ইলেকট্রনটা বোঝায় না, মুক্ত ইলেকট্রনটা বোঝায়। এখন দেখো আমরা আগে তথ্যটা দেখি, ইলেকট্রন সি তথ্য কি, 1990 সালে ডুড বন্ধু এ এই মতামতটা কি প্রথম প্রকাশ করছেন, পরবর্তীতে 1900 সালের পরে তার 16 বছর পর 1916 সালে লরেন্স এটা নিয়ে আরো ব্যাপক কি বলে রিসার্চ করছেন, মানে এর উৎকর্ষ সাধন করেন। এই কারণে এই মতবাদকে কি বলে, ডুড লরেন্স মতবাদও বলা হয়। এই মতবাদ অনুসারে কি করলো, ধাতব কোন একটা স্ফটিক ক্যালাস, ধাতব পরমাণু সমূহ এদের একটি বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে কি ধনাত্মক আয়নে পরিণত হয়। তাহলে এখানে কি বলছে, যে ধাতব ক্যালাস আছে বা স্ফটিক আছে, হ্যাঁ, 10 মিনিটে থাকুক। তাহলে কে, এখানে 9 মিনিট মাত্র। কেমনি কি এলো, এই যে 9 মিনিট হয়ে কেমনে, আগেটা না ক্রস দিয়ে দিলাম।
মাঝখানে না, প্রথম ভিডিওটা যে নিষ্ক্রিয় গ্যাসের ব্যবহারটা তো কেটে দিলাম না, শেষ করলাম না, নতুন নতুন করে দিলাম, নতুন মানে তো 45 মিনিট নিবে, নাকি মাঝখানে ডিসকানেক্ট হইলো? এইরকম হলে ভিডিওতে হবে ভেজাল। আচ্ছা যাই হোক, তার মানে এই যে ধাতব কেলাস বা স্ফটিক আছে, এরা কি করতে পারে? এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে। এদের ধাতু, তাহলে এগুলো ত্যাগই করবে নাকি গ্রহণ করবে? ত্যাগ করবে। ইলেকট্রন ত্যাগ করলে কি হবে? ধনাত্মক আয়নে পরিণত হবে। এখন এই যে স্ফটিক, এই ধাতব স্ফটিকে এই যে পারমাণবিক কৌসমূহ নির্দিষ্ট স্থানে, এরা নির্দিষ্ট স্থানে সুশৃঙ্খল ভাবে অবস্থান করবে। এদের মধ্যবর্তী স্থান সমূহ ইলেকট্রন সমূহ কি করে? কারণ কারণ ইলেকট্রন তো সঞ্চরণশীল, তাহলে এদের মধ্যবর্তী যে ফাঁকা স্থানগুলো আছে সেখানে কি করবে? ইলেকট্রন সমূহ তোমার অবস্থান করবে, যাদের মধ্যে একটা কি আকর্ষণ বল কাজ করবে। তাদের মধ্যে কি থাকবে? একটা ইলেকট্রোস্ট্যাটিক আকর্ষণ বল সৃষ্টি হয় বলে এরা স্ব স্ব যার যার অবস্থানে কি অবস্থান করে। অপরদিকে ইলেকট্রন সমূহ ধাতব স্ফটিকের সীমানার মধ্যে সহজে কি করতে পারে? স্বাধীনভাবে এরা চলাচল করতে পারে। ইলেকট্রন তারা এক জায়গায় বসে থাকার পাত্র না। ইলেকট্রন মানে কি? মানে সঞ্চালনশীল ইলেকট্রন, কারো যদি মুক্ত ইলেকট্রন থাকে, এই মুক্ত ইলেকট্রন মানে কি? এ হইলো গোয়াল ছাড়া গরু। মানে হে কাজ হইলো কি শুধু, মানে গার্লস স্কুল বা মহিলা কলেজের সামনে যাবে, স্থির থাকবে না আর কি। তাহলে এবারে স্বাধীনভাবে চলাচল করে। এই মতবাদকে উনি, এই মতবাদের যোজন ইলেকট্রন কোন একটা নির্দিষ্ট ধাতুর সাথে যুক্ত, মানে এখানে উনি এই যে এরা যে স্বাধীনভাবে চলাচল করে এর কথা বলছে, কোন নির্দিষ্ট কোন ধাতুর সাথে যুক্ত আচ্ছা এখানে এখন এক এক সময় এক একটা টার্ম বলে, এখানে আবার বলছে যোজন ইলেকট্রন, ওই একই জিনিস। কারণ আমরা তো জানি যে ইলেকট্রনটা সর্ববহিষ্ঠ কক্ষপথে থাকে, মানে যার মাধ্যমে অন্য কারোর সাথে যুক্ত হয় আর কি, সঞ্চরণশীল, ওই বেটাই যোজনী, মানে বল না যত স্তর, ওই একই জিনিস মিন করে আর কি। এখন এক এক জায়গায় এক একটা ওয়ার্ড ইউজ করলে মনে হয় যে ভিন্ন জিনিস, ভিন্ন জিনিস না। ওই এখানে যে ইলেকট্রনের কথা বলছে, এই যোজন যোজন ইলেকট্রন দ্বারা কাকে বোঝানো হয়েছে? ওই সেম ইলেকট্রনটাকে কি বোঝানো হয়েছে, কারণ এই যুদ্ধ স্তরের ইলেকট্রনটা, তার এই যোজন যোজন ইলেকট্রনটা কোনো নির্দিষ্ট ধাতুর সাথে যুক্ত থাকে না, পুরো ধাতু ক্যালাসের সাথে যুক্ত থাকে। এই যে এখন এই যে এখানে এই যে আমরা বলছিলাম, এখানে পুরো কথাগুলোর মধ্যে আমরা কি বলছি? আমরা পুরো কথাগুলোর মধ্যে আমরা বলছিলাম যে এই যে ধাতুগুলা, যে ক্যালাস ধাতুগুলো আমাদের সাধারণত কি করে? ইলেকট্রন এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়। এখন এই যে একত্রে তারা যে অবস্থান করে, ধাতব যে ক্লাস বা স্ফটিক আমরা যেটাই বলি, এই যে স্ফটিক গুলা এরা নির্দিষ্ট একটা স্থানে অবস্থান করে, নির্দিষ্ট স্থানে অবস্থান করে। And এদের মাঝখানে মাঝখানে স্ফটিক, এদের মাঝখানে মাঝখানে ফাঁকা জায়গা আছে। এই ফাঁকা জায়গাগুলোতে কি অবস্থান করে? ওই সঞ্চরণশীল ইলেকট্রন বা যোজনী ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন যেটাই বলো তুমি, সেগুলো এই ফাঁকা ফাঁকা জায়গাগুলোতে অবস্থান করে এবং কি এক জায়গায় বসে থাকে, স্বাধীনভাবে কি করে? চলাচল করে। এবং এই যে স্বাধীনভাবে চলাচল করে এই যে ইলেকট্রন, যোজন ইলেকট্রন বা যুত, মানে যুত ইলেকট্রন বা হইলো কি মুক্ত ইলেকট্রন যেটাই বলো, তাহলে এই ইলেকট্রন নির্দিষ্ট নির্দিষ্ট কোন ধাতুর সাথে কি যুক্ত থাকে না, পুরো ওই যে স্ফটিকের সাথে। শুধু ধাতু আর স্ফটিক মানে কি? সেখানে অনেকগুলো থাকে একত্রে। স্ফটিক মানে কি? অনেকগুলো একসাথে। বল না, যেমন যেমন হলো তোমার একটা এক খণ্ড বরফ, যে স্ফটিক কেলাস যেটাকে আমরা বলি আর কি। হ্যাঁ, তার মানে নির্দিষ্ট একটা ধাতুর সাথে যুক্ত থাকে না। এই যে মুক্ত যে ইলেকট্রনটা যেটা হলে স্বাধীনভাবে চলাচল করে, সে বলছে কার সাথে যুক্ত থাকে? সেই স্ফটিকের সাথে, স্ফটিকটার সাথে যুক্ত। এখন ক্যালাসের এক অংশ থেকে আরেক অংশে গ্যাসীয় অণু নেয় কি মুক্তভাবে সঞ্চালনশীল থাকে। এই জন্য একে বলছে কি, এই যে দেখো তথ্যটার মধ্যে বলছে ইলেকট্রন সি। তুমি যদি সমুদ্রে বলতে বা পানির পানির ফ্লোর মধ্যে কি আবদ্ধ রাখা যাবে? পানির ফ্লো মানে কি? চলমান না? এই জন্য ওইটার কথা বলছে যে ইলেকট্রনীয় ইলেকট্রন সি থিওরি। কারণ এই ইলেকট্রনকে তুমি নির্দিষ্ট জায়গায় আবদ্ধ রাখতে পারবা না, এ শুধু কি করবে? মুক্তভাবে চলাচল করবে। ইভেন কোন ধাতুর সাথেও কি সে যুক্ত থাকে না, সে ওই কেলাস বা স্ফটিকের সাথে কি সে যুক্ত থাকে। এটাই হইলো কি তোমার দাতব বন্ধনে ইলেকট্রন গ্যাস বা ইলেকট্রন পুল বা ইলেকট্রন সি তত্ত্ব। পারবা পুরা জিনিসটার মধ্যে? হ্যাঁ অবশ্যই।
চিত্রটা তো সহজ। এই দেখো না, এই যে ধাতব ইয়াগুলা, ধাতব আয়ন গুলা দেখো না, এই যে ধাতব আয়ন গুলা, আর এই যে ধাতব আয়ন, এই ধাতব আয়নের মাঝখানে মাঝখানে কি দিবা? ইলেকট্রন। কারণ আমরা তো বলছি যে এদের মাঝখানে যে ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গাগুলোতে এরা কি ইলেকট্রন গুলো অবস্থান করে, ঘোরা মানে দৌড়াদৌড়ি করে আর কি, চলমান থাকে। তাহলে এটা তো সহজ। হুম। হ্যাঁ। আর এই ধাতব আয়ন, তার মানে এই ধরো এই পরপর এই দুইটা ধাতব আয়নের মধ্যে যে আকর্ষণটা, ওটা ধাতব বন্ধন, ঠিক না? তাহলে এই যে দুইটা, এর মধ্যে এই যে এর মধ্যে ধাতব আয়নের মধ্যে যে আকর্ষণ, সেটাই হলো কি ধাতব বন্ধন। তাহলে তুমি ছবিটা অবশ্যই দিতে হবে। এবং যদি ইলেকট্রনের সি তথ্য কি বলে, তাহলে তোমাকে এই ছবিটা দিয়ে তোমাকে বুঝাই দিতে হবে। এখানে তোমার শুধু দুইটা ব্যাটার নাম, মুরব্বীর নাম মনে রাখতে হইব, এগুলো ড্রুড এবং কি লরেন্স এর নাম মনে রাখবা। ওই ড্রুড মানে প্রথম হইলো কি ড্রুড, হে হইলো কত সালে, 1900 সালে, আর হইলো বেটা হইলো 1916 সালের দিকে আর কি। তার কিছু না, মানে একজনে শুরু করছে আর একজনে উৎকর্ষ সাধন করছে, তারপর তার কিছুই না। মানে ধাতু সম্পর্কে তুমি যা জানো, ধাতু কি করে, ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়, এই তো। এরপর তুমি বলো যে স্ফটিক গুলা, এরা তো নির্দিষ্ট ভাবে অবস্থান করবে, ক্যালাস। তারপর হলো তোমার, যেমন কি তুমি পানি, আচ্ছা পানির ফ্লো যদি ফেলে দাও, তাহলে পানি কি করবে, যেতে থাকবে না? কিন্তু এটা যদি বরফে মানে ক্যালাস আকারে থাকে, তখন কি ওইরকম ফ্লো থাকবে? তার মানে নির্দিষ্ট আকারে থাকে। তাহলে তোমার নির্দিষ্ট জায়গায় কি অবস্থান করবে, কিন্তু ইলেকট্রন সমূহ কি করবে, এই ক্যালাসের মাঝখানে যে এই যে এদের মাঝখানে যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো আছে, সেখানে মুক্তভাবে কি করবে, চলাচল করবে। এবং তারা নির্দিষ্ট কোন ধাতুর সাথে যুক্ত থাকবে না, তারা ক্যালাস বা স্ফটিকের সাথে কি তারা যুক্ত থাকবে এবং চলাচল করবে, যার যেখানে এবার যেখানে মন চায় সেখানে যাবে। তাহলে এই যে এই যে দাতব বন্ধন গঠনের শর্ত সমূহ কি, দেখো আমরা একটু আগে যে জিনিসগুলো পড়ছি, এখন দেখো দাতব, এই যে দাতব বন্ধন গঠিত হইলো, দুইটা শর্ত আছে। একটা শর্ত হইলো তোমার ধাতু অবশ্যই আয়নীকরণ শক্তি কম হতে হবে, যাতে করে সহজেই ইলেকট্রন ত্যাগ করতে পারে। কারণ আমরা তো জানি যে এরা ধাতু মানে হলো ধনাত্মক, মানে ইলেকট্রন দেয়। কারণ এবারে আয়নীকরণ শক্তি যদি অনেক বেশি হয়, আয়নীকরণ শক্তি মানে কি, ত্যাগ করাইতে যে পরিমাণ শক্তি লাগে, তাই না? মানে ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হইতে যে পরিমাণ শক্তি লাগে, সেটাই তো আয়নীকরণ শক্তি। কারণ আয়নীকরণ শক্তি যদি হয় এত বেশি, তখন কি এটাকে আমরা আয়নে পরিণত করতে পারবো? তখন তো ওই বেটা, তখন তো ওরা আমি ধাতুও বলতে পারবো না। কারণ ধাতু মানে কি সহজে দিবে। এখন যদি না দেয়, তোমার মতো হয় যে ধরো ফুচকা খাইলা কিন্তু কেউ পকেটে হাত দেও না, বিল দিতে চাও না, তাহলে তার হইলো না। তাহলে হ্যাঁ, তার মানে শক্ত মনের মায়া হওয়া যাবে না, নরম মনের মায়া হইতে হবে। তাহলে ধাতু অবশ্যই কি হতে হবে, আয়নীকরণ শক্তি কম হতে হবে, যাতে সহজে ইলেকট্রন দিয়ে সে ধনাত্মক আয়নে পরিণত হতে পারে। আরেকটা হলো কি, তাদের ফাঁকা অরবিটাল থাকতে হবে। আচ্ছা, এখন ফাঁকা অরবিটাল কেন থাকবো? ফাঁকা অরবিটাল না থাকলে উত্তেজিত অবস্থায় ইলেকট্রন আরেক জায়গায় যাইবো কেমনি? যে আমরা বলি না যে চলাচল করবে। এই যে একটু আগে যে টিপি দেখাইছিলা, প্রথমে তো আর দেখা যায় মানে টু পি এক্স, টু পি ওয়াই, টু পি যেটা, সেখানে তো প্রথমে টু পি উপর দূরে ছিল না, উত্তেজিত হইলে না সে একটা ছেড়ে দিবে। কেন, যদি ফাঁকা অরবিটালে না থাকে, তাহলে যাইবো কই? তাহলে সে ওই অবস্থায় থাকবে, ঠিক আছে? তাহলে ধাতু অবশ্যই কি ফাঁকা অরবিটাল থাকতে হবে, যাতে করে ধনাত্মক আয়ন সমূহ উক্ত ফাঁকা অরবিটালের মধ্যে সহজে কি করতে পারে, যেতে পারে। কারণ এটা তো আমরা গত ক্লাসে দেখাইছিলাম যে ইলেকট্রন সমূহ স্বাভাবিক যে অবস্থায় থাকে, যখন একে উত্তেজিত করি তখন ইলেকট্রন গুলা কি হয়ে যায়, সামনে যে কোনো ফাঁকা জায়গা থাকলে, অরবিটাল থাকলে সেখানে চলে যায়, চলে গেলে অযুগ্ম হয় আর কি। হ্যাঁ, এই জন্য দেখা না যে